This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউন্টডাউন শেষ আর কয়েক ঘন্টার অপেক্ষা। আরজি করে চিকিৎসক খুন ধর্ষণ মামলায় সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। বড় খবর, আজকে নজর থাকবে দিনভর। কি সাজা হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের? যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কি চাইছেন আমজনতা? Court finds Rajveer Singh guilty under section 354 of outraging. এটা রিলের দৃশ্য। রিয়েল রায়ে জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। And announce the quantum of the sentence. নয় আগস্ট তিলোত্তমা ধর্ষণ খুন। 9 জানুয়ারি শিয়ালদহে আদালতে বিচার প্রক্রিয়া শেষ। 18 জানুয়ারি দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 20 জানুয়ারি সাজা ঘোষণা। কি সাজা হতে পারে সঞ্জয়ের? আদালতের নজরে রয়েছে 3 শাস্তি: 25 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103(1) ধারায় মামলা রুজু করা হয়েছিল। চার্জ গঠন করা হয় ওই ধারাগুলিতেই। 64 নম্বর ধারায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। 66 নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুনের ঘটনায় 25 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং 103(1) নম্বর ধারায় গলা টিপে হত্যায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। ভাইয়ের যদি সর্বোচ্চ সাজা হয় তাকে মৃত্যুদণ্ড? কিছু বলার নেই, আইন যা দেবে বলবে তাই মেনে নেব। সোমবার বেলা 12:30টায় এজলাস বসার কথা। প্রথমে সঞ্জয় রায়, তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক। তারপর শাস্তি ঘোষণা। কি চাইছে আমজনতা? এরকম পাবলিকের তো মানে ফাঁসি হওয়াই দরকার। ওর ফাঁসি চাই, যদি ও অপরাধী হয়ে থাকে ওর ফাঁসি চাই। আদালত মানে ন্যায্য করবে সেটা তো চাই। আর আমার তরফ থেকে আমি একটা মহিলা হয়ে আমি চাই যে ওর ফাঁসি হোক, সঞ্জয়ের ফাঁসি হোক, এটাই চাই। এবারে আসল কথা হচ্ছে যে সঞ্জয় তো আসল দোষী নয়, আসল যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক। ওর পেছনে তো আরও অনেকে বড় বড় মাথা আছে, তাদেরকে ধরা হোক। সঞ্জয় একাই দোষী কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজনীতিকদের মধ্যেও। তবু সঞ্জয়ের শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তারা। চার্জ ফ্রেম হয়েছে, তার মানে ক্যাপিটাল পানিশমেন্টই হবে, ক্যাপিটাল পানিশমেন্টই হবে, কিন্তু অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, যাবজ্জীবন সাজা খাটার আগে সে বাঁচার জন্য চেষ্টা করতেই পারে। তাই তাকে অপরাধী না বলে তাকে ভদ্রলোক বলা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এক, বিচারক সেখানে কোনো ভুল করছে বলে আমি মনে করি না। শিয়ালদা আদালত যে শাস্তিই দিক না কেন, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে সঞ্জয়ের। রায় যেটা বেরিয়েছে সেই রায়কে চূড়ান্ত আমরা এখনই বলতে পারবো না। চূড়ান্ত বলতে পারবো না, তার কারণ যার বিরুদ্ধে রায় হয়েছে তার অ্যাপিল করার অধিকার আছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। তারপরেও সে যদি মার্সি পিটিশন করতে পারে রাজ্যপালের কাছে। ফলে এই অধিকারগুলো তার আছে, ফলে এইটাই চূড়ান্ত রায় নয়। যাকে নিয়ে এত চর্চা, সেই সঞ্জয়ের কি হাবভাব? প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, খুব একটা হেলদোল নেই তার, চুপ করে বসে থাকছে সে। 8ই আগস্টের রাতের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবে সঞ্জয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গত বছর 9 আগস্ট থেকে 18 জানুয়ারি, মাঝে কেটে গেছে 5টা মাস। আরজি করে চিকিৎসক পড়ুয়ার নৃশংস পরিণতি থেকে সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত অনেক জল গড়িয়েছে এই গঙ্গা দিয়ে। একবার সেই অধ্যায়ের পাতা উল্টানো যাক।
যেন বৃত্তপূরণ। তিলোত্তমা ধর্ষণ খুনের 162 দিনের মাথায় দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়। জঘন্যতম যে অপরাধ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, যে ঘটনার সুবিচারের দাবিতে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে দলে দলে পথে নেমেছিলেন, একবার ফিরে দেখা যাক সেই আরজিকর কাণ্ড। 9 আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার মৃতদেহ। 10 আগস্ট ঠিক একদিন পরে ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এর দুদিন পরে 12 আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফা দেন। সেদিন বিকেলে নির্যাতিতার বাড়িতে গিয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। 13 আগস্ট যদিও একদিন পরই তিলোত্তমা কাণ্ডে সিবিআইকে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য জুড়ে আন্দোলন দানা বাঁধে। 14 আগস্ট গোটা বাংলায় যখন রাত দখল আন্দোলন চলছে, সেই সময় আরজিকর মেডিকেল কলেজে ভয়ঙ্কর হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মঞ্চ তছনছ করে দেওয়া হয়। পুলিশের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে নামেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। 18 আগস্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়ার প্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। 20 আগস্ট রাজ্য সরকারের কাছে এই মামলার স্ট্যাটাস রিপোর্ট তলব করে সর্বোচ্চ আদালত। পরের দিন 21 আগস্ট আদালতের নির্দেশে আরজিকরের নিরাপত্তায় মোতায়েন করা হয় সিআইএসএফ। এরই মধ্যে টানা 2 সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে 2 সেপ্টেম্বর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। 3 সেপ্টেম্বর ধর্ষণ খুনের মামলায় দ্রুত বিচারের লক্ষ্যে বিধানসভায় পাশ হয় রাজ্য সরকারের আনা অপরাজিতা বিল। ওই দিনই তৎকালীন সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে শিরদাঁড়া হাতে লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার হাতে প্রতীকী শিরদাঁড়া তুলে দেয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। কিন্তু স্বাস্থ্য সচিব ও পুলিশ কমিশনারের অপসারণ সহ একাধিক দাবি পূরণ না হওয়ায় 10 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সমাধান সূত্র খুঁজতে 12 সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়, কিন্তু লাইভ স্ট্রিমিং সহ একাধিক ইস্যুতে বৈঠকই ভেস্তে যায়। 14 সেপ্টেম্বর বৃষ্টি ভেজা দুপুরে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে হাজির হন খোদ মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন, বৈঠকে আহ্বান জানান। সেদিনই জানা যায় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। 14 সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষার পর সেই লাইভ স্ট্রিমিং ইস্যুতেই ভেস্তে যায় বৈঠক। 16 সেপ্টেম্বর পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু জট তখনও কাটেনি। 5 অক্টোবর থেকে 10 দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। এর ঠিক দুদিন পর শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে মূল অভিযুক্ত একা সঞ্জয় রায়। 19 অক্টোবর ধর্মতলার অনশন মঞ্চে যান মুখ্য সচিব। তার ফোন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন জুনিয়র চিকিৎসকরা। 21 অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের। দাবি মেনে বৈঠকের লাইভ স্ট্রিমিংও করা হয়। ওই দিন বৈঠক থেকে ফেরার পর অনশন মঞ্চে যান তিলোত্তমার মা বাবা। তার অনুরোধেই অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা।
4 নভেম্বর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয় শিয়ালদা আদালতে। 11 নভেম্বর থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। ঠিক দুদিন পর 13 ডিসেম্বর সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। নতুন বছরের 9 জানুয়ারি বিচার প্রক্রিয়া শুরুর 5 মাসের মাথায় শেষ হয় শুনানি। আর 18 জানুয়ারি 2025 দোষী সাব্যস্ত অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় রায়। আমরা অবশ্যই এই খবরের দিকে দিনভর নজর রাখবো, তবে এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের শাসক দলের হাতে আক্রান্ত পুলিশ। বড় খবর, শাসক দলের হাতে আক্রান্ত পুলিশ। ভাঙড়ে শাক শহরে জুয়ার থেকে অভিযান চালাতে গেলে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছিল সত্যজিতের কাছ থেকে জানবো। সত্যজিৎ, দেখো, পুলিশ এবং এলাকা সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে শাকশহর মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই জুয়ার আসর বসায় ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা নেতৃত্ব, যার মধ্যে গুরুত্বপূর্ণ নাম MM শফি আহমেদ ওরফে শুভ, যে শওকত মোল্লার খুবই ঘনিষ্ঠ এবং তিনি বর্তমানে ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। সেই শুভর নেতৃত্বে, তার তত্ত্বাবধানেই কিন্তু এই জুয়ার আসর বসে। প্রত্যেক বছর ফি বছরেই এই জুয়ার আসর বসে এবং ব্যাপকভাবে মেলা চলে। এবছর কলকাতা পুলিশ নিশ্চিত, তুমি জানো, যে দায়িত্বে নিয়েছে ভাঙড় ডিভিশনকে এবং সেই ভাঙড় থানার মধ্যেই শাকশহর পড়ে। পুলিশ যখন জানতে পারে যে জুয়ার আসর বসেছে, কিন্তু তখনই তারা কালকে রাতে সেই জুয়ার থেকে তারা রেড চালায় এবং বেশ কয়েকজনকে আটক করে। যতটুকু আমরা জানতে পাচ্ছি যে আটক করার পরেই এলাকার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, বেশ কিছু সাধারণ মানুষ, তারা জোরপূর্বক গাড়ি থেকে তাদেরকে বার করে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তাদেরকে মারধর করে এবং একজন কনস্টেবল গুরুতরভাবে আহত হয়, কয়েকজন সিভিকও আহত হয়। একজনের কাঁধে চোট পেয়েছে এবং চোট এতটাই গুরুতর, সিটি স্ক্যান করার পরে সেখানে চির ধরেছে বলে কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং তারপরেই 2-3টি থানার পার্শ্ববর্তী চন্দনেশ্বর, কাশীপুর থানার পুলিশ বিরাট যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু বারবারই যে খবরটা লাগাতার চলছে যে রাজ্যে যেভাবে সারা রাজ্য নজর রাখো। শওকত মোল্লা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, সত্যজিৎ কথা বলেছিল, তিনি কি বলেছেন শুনুন। বাইরে ছিলাম, সবে মাত্র ফিরছি। যদি কেউ এই ধরনের কাজ করে কখনো সেটাকে অ্যাকসেপ্ট করা হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখানে ওই ক্যানিং, আমার বিধানসভা একটা মেলা চলে শাকসাজে, আমি জানি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এটা ভাঙড় বিধানসভায় নয়, এটা ক্যানিং পূর্ব বিধানসভায়। আমি খবর নিয়ে জানাবো। এদিকে কুলতলিতে আক্রান্ত পুলিশ। আরো একটা বড় খবর, কুলতলিতে আক্রান্ত পুলিশ। জামতলা বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ কর্মীদের সঙ্গে বচসা মত্ত ব্যক্তিদের, কর্তব্যরত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের ধাক্কা মারার অভিযোগ। ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ? অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। অভিজ্ঞান, তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু গতকাল রবিবার ছুটির দিন, আর সেই সঙ্গে সঙ্গে কুলতলি যে ওখানকার কৈখালী পর্যটন কেন্দ্র রয়েছে, বহু মানুষ সেখানে পিকনিক করতে আসেন, বেড়াতে আসেন। বারুইপুরের উত্তরভাগ এলাকা থেকে 4 জন ব্যক্তি ওখানে গতকাল এসেছিল কৈখালীতে বেড়াতে এবং রাত্রে যখন তারা ফিরছিল, তো তাদের যে গাড়িটি একেবারে কুলতলি যে প্রাণ কেন্দ্র রয়েছে জামতলায়, রাস্তার বাজ বরাবর সেখানে গাড়িটি রেখে দেওয়া হয়। সেই সময় বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারা গাড়িটিকে রাস্তার ধারে সাইড করতে বলে, আর তাতেই ওপর যেহেতু পুলিশ তাদেরকে সাইড করতে বলেছে, তারা গাড়ি থেকে নেমে রীতিমতো পুলিশ কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, পুলিশের গায়ে ধাক্কা পর্যন্ত মারার অভিযোগ উঠেছে এই 4 জন ব্যক্তির বিরুদ্ধে। শেষ পর্যন্ত তাদের মধ্যে 2 জনকে পুলিশ আটক করেছে রাতেই। তাদেরকে কুলতলি জামতলায় সেখানকার হাসপাতালে তাদেরকে শারীরিক পরীক্ষা পর্যন্ত করানো হয়েছে। প্রশ্ন উঠেছে যে প্রকাশ্য এবং এইরকম একটা জায়গায় কিভাবে কর্তব্য। একদমই তাই, একদমই নজর থাকবে। অভিজ্ঞান, নজর রাখো। কুলতলিতে আক্রান্ত পুলিশ। বড় খবর, জামতলা বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ কর্মীদের সঙ্গে বচসা মত্ত ব্যক্তিদের, যে কথা বলছিল অভিজ্ঞান, কর্তব্যরত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের ধাক্কা মারার অভিযোগ। ঘটনায় আটক এখনো পর্যন্ত 2 জন। জানা গেছে গতকাল কৈখালীতে বেড়াতে গেছিলেন ওই 2 ব্যক্তি। বাড়ি ফেরার সময় নেশাগ্রস্ত অবস্থায় জামতলা বাস স্ট্যান্ডের রাস্তার মাঝখানে গাড়ি রাখেন। ডিউটিরত পুলিশ কর্মীরা গাড়ি সরাতে বললে প্রথমে বচসা, তারপর ধাক্কাধাক্কি দেয় বলে অভিযোগ। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের স্যালাইনের বোতলে মিলল ছত্রাক।
ফের স্যালাইনের বোতলে মিলল ছত্রাক, এবার ন্যাশনাল মেডিকেল। আরো বিস্তারিত জানবো, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ। দেখো, মেদিনীপুরের রিঙ্গাল ল্যাকটেট নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই স্যালাইন প্রসূতিদের যে চিকিৎসায় যে স্যালাইন প্রসূতিদের চিকিৎসার সময় যে স্যালাইন ব্যবহার করা হয়, সেই স্যালাইন নিয়ে বিতর্ক হওয়ার পর বিতর্কিত সংস্থার স্যালাইন বন্ধ করে দেওয়া হয়, তার ব্যবহার বন্ধের নির্দেশ জারি হয়। নতুন যে সংস্থাকে বরাদ দেওয়া হয় সেই সংস্থার স্যালাইনও ছত্রাক মিলেছে, এমনটাই দাবি করা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের তরফে। রবিবার রাত 9:30টার সময় সেখানে যখন এক প্রসূতি মায়ের অস্ত্রোপচার হচ্ছিল, সেই সময় আরএলএ রিঙ্গাল ল্যাকটেটে এই যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছত্রাক দেখা যায়। জুনিয়র চিকিৎসকদের দাবি হচ্ছে যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। বিতর্কিত যে সংস্থাকে সরিয়ে নতুন যে সংস্থাকে দেওয়া হলো সেক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাহলে স্বাস্থ্য দপ্তর বারবার একই ঘটনা ঘটানোর পরও কেন সতর্ক হচ্ছে না? শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। বড় খবর এই মুহূর্তে, ব্রেক করছি আমরা। স্যালাইনের বোতলে মিলল ছত্রাক, এবার ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি বিভাগের ওটিতে স্যালাইনের বোতলে মিলল ছত্রাক। অভিযোগ ওটিতে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের, দাবি নতুন সংস্থা রিঙ্গাল ল্যাকটেটেও মিলেছে ছত্রাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ রয়েছে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, সংস্থা পরিবর্তন হলো, ছবিটা কিন্তু পাল্টালো না, অন্তত এমনটাই অভিযোগ। দেখুন, এইটা সমস্তই যা ওষুধ নিয়ে আসা হচ্ছে এগুলি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে সতর্কভাবে দেওয়া দরকার। এটা তো হচ্ছে যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কাজ, কিন্তু যারা এই সংগ্রহ করাটা যাদের কাজ, প্রশাসন, তাদেরও কিন্তু অনেক বেশি সচেতন হওয়ার দরকার আছে এবং প্রতিটা মুহূর্তে আর একটা বিকল্প কি করা যায় সেই চিন্তাটাও কিন্তু তাদের করে রাখা দরকার। তাহলে যেটা ঘটতে পারে যে কোনো সময় যে কোথায় প্রয়োজনের সময় যখন ব্যবহার করতে হবে তখন তারা সেই জিনিসটা না পেয়ে হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করার একটা হতে পারে। অতএব সবাই প্রশাসনকে বাড়তি উদ্যোগ নিতে হবে যাতে এইগুলির থেকে আমরা মুক্ত হতে পারি এবং হচ্ছে যে যাতে বিকল্প ব্যবস্থাটা পাশাপাশি রাখতে পারি, যে একটাতে কোনো অভিযোগ সন্দেহ যদি হয় অন্য ব্যবস্থাটা যাতে করতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। এদিকে ফের আন্দোলনের জুনিয়র চিকিৎসকরা, বদলেছে শুধুমাত্র স্থান কাল। আরজি করের বদলে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাতভর অবস্থান পিজিটিদের। তাদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ, চিঠি আইএমএরও। চিকিৎসক মহলের প্রশ্ন, জুনিয়রদের সাসপেন্ড করে কি আরজি কর আন্দোলনের রাগ মেটাচ্ছে সরকার? ডাক্তারদের আন্দোলন ঘিরে ফের সিঁদুরে মেঘ, ঘোরালো হচ্ছে মেদিনীপুর মেডিকেলের পরিস্থিতি। নেপথ্যে চিকিৎসকদের সাসপেনশন বিতর্ক। 20 স্যালাইনে প্রসূতি মৃত্যুর পর হাসপাতালের 1 ডজন চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো along with pending investigation by the CID। সাসপেনশন ও এফআইআর এর তালিকায় শনিবার যোগ হয় শ্বেতা সিং নামে আরও এক পিজিটির নাম। এতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। শনিবার রাত 10টা থেকে প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান শুরু করে দেন অ্যানাস্থেশিয়া ও স্ত্রীরোগ বিভাগের 38 জন জুনিয়র ডাক্তার। সকাল হয়েছে, কিন্তু আন্দোলন বা অবস্থান থেকে এক বিন্দু সরে যায়নি মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। আর তাদের এই যে দাবি, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে। এই আন্দোলন আরো বাড়বে বলেই দাবি এখানকার জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্যকর্তাদের মেল করেও সাসপেনশন প্রত্যাহার নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলে অনশনরত চিকিৎসকদের দাবি। আমাদের তরফ থেকে ডিএমই, ডিএইচএস, এনএমসি সব জায়গাতে মেল পাঠিয়েছি এবং আমরা আশা রাখবো যে খুব শীঘ্রই আমাদের এই যে 7 জন আমাদের কোপিজিটিদের সাসপেন্ড করা হয়েছে, এই ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে এবং তাদের সাসপেনশন উঠে যাবে
এই আশা নিয়েই আমরা এখানে বসে আছি। আমরা সেই মেলের উত্তরের অপেক্ষায় এখানে রয়েছে, যতক্ষণ অবধি না আমরা সেই মেলের উত্তর পাচ্ছি আর আমাদের এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে বা প্রত্যাহার করার আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এখানেই থাকবো। সাসপেনশন তোলার আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছেন মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার চিঠিতে যে আরএমওর সুপারভিশনে এই জুনিয়র ডাক্তাররা তারা তাদের ডিউটি পালন করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের উপরে এই সাসপেনশনের খাড়া নামলো কেন, এই প্রশ্ন কিন্তু তুলছেন জুনিয়র ডাক্তাররাই। চিকিৎসকরা এতদিন ধরে প্রতিবাদ করেছে, অভয়ার আন্দোলনে পথে নেমেছে, দুর্নীতির বিরুদ্ধে বুক খুলেছে, তাই তাদেরকে যেন তেন প্রকারে তাদেরকে বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। এই যে প্রতিশোধ স্পৃহা নিয়ে যারা গেছেন তারা একরকম ভাবে দেখে গভর্নমেন্ট ডিসিশন মানুষের ভালোর জন্য এবং ন্যায় বিচার। যে মানুষটা মারা গেছে ইনভেস্টিগেশন হোক না, যে আমার মা যে মারা গেছে তারও তো বিচার দরকার। আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে, মানুষ মারা যাবে আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন, যেহেতু তারা আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে আমরাও 20 তারিখ অবস্থান বিক্ষোভ করছি। এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার প্রতিবাদে আমাদের 20 তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে বিবৃতি দিয়েছে আইএমএ রাজ্য শাখাও। বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের বিরোধিতার সুর। আইএমএ অ্যাকশন কমিটির বক্তব্য, সাসপেনশনের আগে অভিযুক্ত চিকিৎসকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। বিতর্কিত স্যালাইন নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আইএমএ। 20 স্যালাইনের জল আপাতত কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।